আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান, স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আজকে ভিডিও ক্লাসের বিষয় হলো ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং কি। ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং হলো আংশিক সংরক্ষণ ব্যাংকিং ব্যবস্থা। শব্দগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে ফ্র্যাকশনাল মানে অংশ, আর যে রিজার্ভ বা সংরক্ষণ, সেই রিজার্ভের অংশ বিশেষ সংরক্ষণের যে পদ্ধতি বা ব্যবস্থা, সেই ব্যাংকিং ব্যবস্থাটাকেই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং বলে। ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং বা আংশিক সংরক্ষণ ব্যাংকিং ব্যবস্থা হলো এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যেখানে ব্যাংক গ্রাহকদের জমাকৃত অর্থের মানে ডিপোজিটের পুরোটা ভল্টে রেখে দেয় না, বরং একটি ছোট অংশ রিজার্ভ হিসেবে রেখে বাকি অংশ ঋণ বা লোন হিসেবে অন্যদের কাছে দেয় এবং ঋণের মাধ্যমে নতুন অর্থ সৃষ্টি করে। ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম হলো মানি ক্রিয়েশন উইদাউট লেন্ডিং, মানি ক্রিয়েশন থ্রু লেন্ডিং মেকানিজম। মানি ক্রিয়েশন হয় থ্রু লেন্ডিং মেকানিজম। এই যে লেন্ডিং মানে ধার দেওয়ার মাধ্যমে মানি ক্রিয়েশন করা হয়। আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা দেখব, কিন্তু প্রথমে আমি সংজ্ঞায়িত করছি। মানি ক্রিয়েশন থ্রু লেন্ডিং মেকানিজম। ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং কে আধুনিক মনিটারি সিস্টেমের মূল ভিত্তি হিসেবে ব্যাখ্যা করা হয়। একদিকে এটা গ্রোথ, এই গ্রোথ গ্রোথ ইঞ্জিন। আরেকদিকে এটা হলো, এটার মধ্যে আছে ইনস্টেবিলিটি রিস্ক। ইনস্টেবিলিটি রিস্ক যখন এই যে লেন্ডিং মেকানিজমের মাধ্যমে টাকাটা বৃদ্ধি পাচ্ছে, অর্থনীতিতে প্রচুর ঋণ সৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যে ব্যবসা বৃদ্ধি পাচ্ছে, মানে গ্রোথ হচ্ছে, কিন্তু এর মধ্যে একটা ইনস্ট্যাবিলিটি আছে। মানে এইটা বৃদ্ধি পেতে পেতে এক সময় ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে, বাবল বলের মতো। ছোট বাচ্চারা যে বাবল বল খেলে, সেই বাবল বল গুলো উড়ানোর সময় যখনই একটি সামান্য একটু বাতাসের ধাক্কাতেও ফেটে যায়, ঠিক সেই রকম একটা অবস্থা হলো এই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সৃষ্টি হয়। এখানে মানি ক্রিয়েশন হয় উইদাউট রিয়েল অ্যাসেট। মানি ক্রিয়েশন হয় এই যে লেন্ডিং মেকানিজম। লেন্ডিং মেকানিজম মানে হলো উইদাউট উইদাউট রিয়েল অ্যাসেট, মানে কোনো সম্পদ সৃষ্টি না করে ঋণ দেওয়ার মাধ্যমে মানি ক্রিয়েশন হয়। মানুষের হাতে টাকা আসে ঋণের মাধ্যমে। তো এখানে কি হয়, কাগজে টাকা বৃদ্ধি পায়, মানে হিসেবে টাকা বৃদ্ধি পেয়ে যায়। রিয়েল প্রোডাকশন ছাড়াই ক্রেডিট এক্সপেনশন হয়। রিয়েল প্রোডাকশন, কোনো প্রোডাকশন হয় না, কিন্তু ক্রেডিট মানে ঋণটা বৃদ্ধি পেতে থাকে। আমরা এখন উদাহরণ দিয়ে দেখ, একদম হিসাব করে দেখবো কিভাবে এটা হয়। আমরা হিসাব নিকাশ করে একদম এটা পরিষ্কার হয়ে যাবে। এই এই ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম এমন একটা সিস্টেম যেটা সুদ ভিত্তিক ব্যাংকিং এর মূল ভিত্তি বলা যেতে পারে, মানে মনিটারি সিস্টেমের মূল ভিত্তি অথবা ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি। কিন্তু ইসলামী ব্যাংকগুলো এই পদ্ধতি অবলম্বন করছে কিনা? সত্যিকারের ইসলামী ব্যাংকের কিন্তু এই রিজার্ভ ব্যাংকিং সিস্টেমে যাওয়ার কথা না, রিজার্ভ এই সরি ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং সিস্টেমে যাওয়ার কথা না। তাদের যেতে হবে সত্য কথা, সঠিক পথে। এর মধ্যে কোনো গোপনীয়তা থাকবে না। ফ্র্যাকশনাল রিজার্ভের মধ্যে কিছু গোপনীয়তা আছে, যেটা ব্যাংকার ছাড়া সাধারণ মানুষ বুঝতে পারে না। সেই গোপন বিষয়টাই আমি আজকে প্রকাশ করব, বোঝানোর চেষ্টা করব। খুব সহজভাবে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমরা প্রথমে ধরে নেব যে ব্যাংকিং সিস্টেম এক, মানে ব্যাংকিং সিস্টেম, প্রথমে ব্যাংকিং সিস্টেমটা ধরে নেব যে ব্যাংকিং সিস্টেম সিস্টেম এক ধরে নেব, মানে আর এলাকাটা একটা একক ধরুন।
মানে একটা এলাকায় যে ব্যাংক, যতগুলোই ব্যাংক থাকুক, আমি ধরে নেব যে সমস্ত ব্যাংকিং সিস্টেম একক ইউনিট ধরে নিলাম, আর এলাকাটা একক ইউনিট। এইটা ধরে আমি বোঝানোর চেষ্টা করব, তারপরে বড় পরিসরে বুঝবে। এটা বুঝতে পারলে তখন বড় পরিসরে কি ঘটছে সেটা বুঝতে পারবেন। ধরেন একজন লোক, তিনি 1,000 টাকা 1,000 টাকা ব্যাংকে জমা করেছেন। ব্যাংক কি করলো, এইটা 10% রিজার্ভ হিসেবে রেখে দেবে। এটা 10% রিজার্ভ হিসেবে 100 টাকা রেখে দিবে। বাকি 900 টাকা, বাকি 900 টাকা লোন দিবে। এটা 900 টাকা কি দিবে, ঋণ দিবে অন্যকে। এই 900 টাকা কি হবে, আবার এই যাকে ঋণ দেওয়া হলো সে কিন্তু বাজারে এটা ক্রয় করবে। ক্রয় করে আবার ব্যাংকে কিন্তু আসবে এই 900 টাকা নিয়ে। আমি বললাম যে এলাকায় কিন্তু অন্য কোনো ব্যাংক নাই, ব্যাংকিং সিস্টেমে ঢোকার মানেই হলো এই একক ব্যাংকিং সিস্টেমে ঢুকে গেছে, এটাই ধরে নিই। তাহলে 900 টাকা আবার ব্যাংকে ঢুকলো। তখন 100 টাকা যখন ব্যাংকে ঢুকলো, তখন কি হলো, 900 টাকা 900 টাকা এখানে আবার ব্যাংকে ঢুকলো। এই ব্যাংক 900 টাকা ঢোকার পরে এখানে রিজার্ভ আমরা 900 টাকার উপরে রিজার্ভ 90 টাকা রাখলাম। 90 টাকা রিজার্ভ রাখলাম। আর লোন দিলাম কত, 810 টাকা। এই 810 টাকা যাকে ঋণ দেওয়া হলো সে কিন্তু বাজার থেকে কিছু কেনাকাটা করবে। সেই টাকাটা আবার কিন্তু ব্যাংকে চলে আসলো 810 টাকা। আবার আমি বলছি যে আমি সরল ভাবে বুঝাচ্ছি। এই 810 টাকা যদি প্রশ্ন করেন ব্যাংকে তো নাও আসতে পারে। যেভাবেই হোক ঘুরে ব্যাংকে যে আসছে, এটা হলো মানে বোঝানোর জন্য একক সিস্টেমে একটা মানে ক্ষুদ্র গণ্ডির মধ্যে বোঝানোর চেষ্টা করছি। মানে অ্যাকুরেট এইটাই আসবে সেটা না, যখন বড় পরিসরে আসবে এই সিস্টেমে চলবে, এই সাইকেলে চলবে। তো এই 810 টাকা যখন আসলো, তখন 81 টাকা রিজার্ভ রাখা হলো, আর বাকি 729 টাকা ঋণ দেওয়া। এই 729 টাকা যাকে দেওয়া হলো সে বাজার থেকে ক্রয় করলো, এবং যে বিক্রেতা সেটা এই টাকাটা পাওয়ার পরে আবার ব্যাংকে চলে আসলো 729 টাকা। এই 729 টাকার উপরে 72, 10% হিসাবে 72.9 টাকা রিজার্ভ রাখা হলো। বাকি 656 টাকা 10 পয়সা এটা ঋণ দেওয়া হলো। এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা যে বিষয়টা হয়, এই প্রক্রিয়া এভাবে চলতে থাকবে। এবং এভাবে যেটা ঘটে সেটা হলো ব্যাংক পুরো টাকাটা যে দেয় না, আর একটা একটা অংশ রিজার্ভ রাখে আর বাকি অংশ ঋণ হিসেবে দেয়। এর ফলে মানি ক্রিয়েশন সৃষ্টি হচ্ছে ইকোনমির মধ্যে, টাকা সৃষ্টির একটা প্রক্রিয়া এটা। সেই প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, এখান থেকে এইটা আপনি চলমান রাখতেও পারেন। এটা রাখতে রাখতে দেখবেন যে এক সময় এইটা যোগফল, এইটার যোগফল এখান থেকে, আমি এরপরে অঙ্ক করে দেখাবো, এখান থেকে এখানে 9,000 হয়ে যাবে। সর্বোচ্চ 9,000 হবে, এইটা যোগ করে সর্বোচ্চ এইখানে এই যে ডিপোজিট, এই ডিপোজিটের অংশ 1,000 তো প্রথমে আমি ডিপোজিট দিল। এই ডিপোজিট থেকে কিভাবে এই যে ঋণের মাধ্যমে এই ঋণ হয়ে ঘুরে আবার ডিপোজিট হচ্ছে, ঋণ হয়ে ঘুরে আবার ডিপোজিট হচ্ছে, আবার ঋণ হয়ে ঘুরে আবার ডিপোজিট হচ্ছে, এই ডিপোজিটটা 9,000 হবে। আর 9,000 হবে মোট, আপনি দেখবেন 10,000 ডিপোজিট করা সম্ভব। মানে 1,000 ডিপোজিট থেকে কিভাবে 10,000 ডিপোজিট করা সম্ভব, এইভাবে যদি আপনি চলতে থাকেন সর্বোচ্চ 10,000 ডিপোজিট হয়ে যাবে। মানে এরপরের অঙ্কগুলো আমি দেখাচ্ছি যে মানি ক্রিয়েশনটা কিভাবে হয়, এটা হিসাব নিকাশটা কিরকম।
বোর্ডটা মুছে নিচ্ছি। আমরা ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংটা কি সেটা শিখছি, কিন্তু ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং মনে রাখবেন এটা প্রকৃত ইসলামী ব্যাংকিং এর বিষয় না। এখান থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। কিন্তু এটা একটা ম্যাজিকের মতো কাজ করে, আর এটা একটা জাল। এই জালটা আমাদেরকে কিভাবে আটকে দিচ্ছে, এই জাল থেকে কিভাবে বেরোতে হবে, এই জালটা যদি আমরা না চিনি তাহলে তো এই জাল থেকে আমরা বেরোতে পারবো না। এটা একটা জাল, মনে রাখবেন। এই জালটা বুনে দিয়েছে আমাদের, এবং জালের মধ্যে আমরা অলরেডি আটকে গেছি, ব্যাংকগুলো আটকে গেছি। তো মানি ক্রিয়েশনটা কিভাবে হয় দেখেন। এই যে প্রথমে ডিপোজিট, ডিপোজিট এই ডিপোজিট থেকে হয় লোন। ওই যে 1,000 টাকা ডিপোজিট করলো, রিজার্ভ রাখলাম 100 টাকা, 900 টাকা লোন দিলাম, তাহলে ডিপোজিট থেকে লোন হলো। লোন থেকে লোন বাজারে গেল, কেনাকাটা হলো, বিক্রেতা ওই টাকাটা পেল, পাওয়ার পরে আবার ব্যাংকে চলে আসবে, নিউ ডিপোজিট হলো। এটা কিন্তু থিওরি। এই থিওরিটা প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লিকেশন হচ্ছে, এবং এটার উপর ভিত্তি করে ব্যাংকগুলো চলছে। ডিপোজিট থেকে লোন হলো, লোন থেকে নিউ ডিপোজিট, নিউ ডিপোজিট আবার ওই রিজার্ভ, ফ্র্যাকশনাল রিজার্ভ রাখলাম, বাকিটা ঋণ সৃষ্টি করলাম, তখন মোর লোন সৃষ্টি হলো, মোর লোন। এই মোর লোন চলতেই থাকবে। তারপরে যেটা ঘটবে এইভাবেই, মানি মানি মাল্টিপ্লায়ার, মাল্টি মাল্টিপ্লায়ার ইফেক্ট সৃষ্টি হবে। এই ডিপোজিট থেকে লোন, লোন থেকে নিউ ডিপোজিট, নিউ ডিপোজিট থেকে মোর লোন, আবার নিউ ডিপোজিট, আবার মোর লোন, এইভাবে মানি মাল্টিপ্লায়ার ইফেক্ট সৃষ্টি হয়। মানিটা যে বৃদ্ধি হয়, এই বৃদ্ধির একটা ইফেক্ট, এইটার একটা প্রভাব আছে। এই ঋণের যে আহ, বোঝাও সৃষ্টি হচ্ছে, ঋণ সৃষ্টি হচ্ছে সমাজে, অর্থনীতিতে। একটা অর্থনীতি বলা হচ্ছে অর্থনীতির চাকা ঘুরছে, কিন্তু এই চাকার অর্থটা কি সেটা আমাদের, এবং এটার ইফেক্টটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। এই জিনিসটা, এই রিজার্ভ, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংটা বুঝতে হলে আপনি আপনার ফ্যানের দিকে তাকাবেন। আপনি জানেন ফ্যানের 3টা পাখা, তাকানোর সময় এবার ভুলে যাবেন যে ফ্যানের 3টা পাখা আছে না কয়টা পাখা আছে আমি জানি না। তাকিয়ে আপনি বলার চেষ্টা করবেন যে কয়টা পাখা। ফ্যানটা এমন ভাবে ঘুরছে কোনো পাখা দেখা যায় না। আপনার মনে হতে পারে যে অনেকগুলো পাখা, আপনি মনে হতে পারে যে 10টা পাখা। তাহলে 3টা পাখাকে যেভাবে 10টা পাখা মনে হচ্ছে, ঠিক একইভাবে এই অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দিয়ে, মিথ্যা চাকা ঘুরিয়ে দিয়ে এখানে লোন সৃষ্টি করার মাধ্যমে মানি মাল্টিপ্লায়ার ইফেক্ট সৃষ্টি হচ্ছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে এই জিনিসটা প্রকৃত ইসলামী ব্যাংকিং এর কোনো বিষয় না। এখান থেকে বেরোতে হবে, এই জাল থেকে আমাদের বেরোতে হবে। তো এখানে আরেকটা অঙ্ক আমাদের বুঝতে হবে, সেটা হলো এই মানি মাল্টিপ্লায়ার এর সূত্রটা। মানি মাল্টিপ্লায়ারের সূত্রটা আমরা বোঝার চেষ্টা করব। দেখবেন যে ও প্রথম যে 1,000 টাকা দিল, সেখান থেকে সর্বোচ্চ কত টাকা ডিপোজিট আসলে সৃষ্টি করা যেতে পারে। আমি বোর্ডটা পরিষ্কার করলাম, এরপরে আমি আমি হিসাবগুলো আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমি বললাম যে মানি মাল্টিপ্লায়ার, মানি মাল্টিপ্লায়ার মানে অর্থ গুণক। মানি মাল্টিপ্লায়ার গাণিতিকভাবে, এই মানি মাল্টিপ্লায়ার সমান সমান 1, প্রথমে 1 নিব, ডিভাইডেড বাই রিজার্ভ রেশিও। রিজার্ভ রেশিও, ওই যে রিজার্ভ রেশিও এর আগে কি ছিল, 10%। তাহলে 1/10%, মানে 1/0.1
0.1। এখন 1 কে 0.1 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 10। তার মানে এই যে মানি মাল্টিপ্লায়ার হলো, আমরা পেলাম 10। রিজার্ভ রেশিওর উপর ভিত্তি করে আমি মানি মাল্টিপ্লায়ার পেলাম 10। তাহলে এই 10% রিজার্ভ যদি রাখা হয়, তাহলে এই আহ, যে কোনো যে ডিপোজিটটা প্রথম রাখা হবে সেটাকে প্রথম, যেমন আমরা দেখিয়েছিলাম যে প্রথম 1000 টাকা, তাহলে 1000 ইন্টু এই যে 10 সমান সমান 10,000 সর্বোচ্চ ডিপোজিট তৈরি করা সম্ভব। কোথা থেকে? প্রথম যে ডিপোজিট করা হলো, তারপর সৃষ্টি হলো লোন, তারপর লোন থেকে আবার ডিপোজিট, সেই ডিপোজিট আবার লোন, লোন থেকে মোর ডিপোজিট, আবার মোর ডিপোজিট থেকে আবার লোন, সেখান থেকে আবার ডিপোজিট, এরকম করতে করতে ব্যাংকে ডিপোজিটের পরিমাণ 10,000 হয়ে যাবে প্রথম 1000-এর ইফেক্টে। 1000-এর ইফেক্ট মানে মানি ক্রিয়েশন যে ইফেক্টটা, সেটা এই পর্যন্ত যাবে যে 10,000 টাকা পর্যন্ত আপনার আমানত বৃদ্ধি করা সম্ভব ঋণ দেওয়ার মাধ্যমে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। প্রাথমিক 1000 টাকা জমা করে সর্বোচ্চ 10,000 টাকা আমানত সৃষ্টি করা যেতে পারে। ব্যাংকের দৃষ্টিতে এবার ব্যাংকের ব্যালেন্স শিটে কি ঘটে? ব্যাংকের ব্যালেন্স শিটে কি ঘটে সেটা আমরা ব্যাংকের ব্যালেন্স শিটে অ্যাসেট লাইবিলিটির একটা হিসাব আছে, তাই না? অ্যাসেট লাইবিলিটির হিসাব। ব্যালেন্স শিটে যেটা থাকে যে দায় বা লায়াবিলিটি, বিলিটি, আর হলো এদিকে সম্পদ বা অ্যাসেট। অ্যাসেট, এই অ্যাসেটে যেটা থাকে ওই যে প্রথম যে রিজার্ভ, রিজার্ভটা রিজার্ভটা হলো 100 টাকা, প্লাস প্লাস ওখান থেকে 900 টাকা, আহ 900 টাকা হলো আমানত, মানে 900 টাকা, সরি 900 টাকা ঋণ দেওয়া সৃষ্টি হচ্ছে, মানে 1000 টাকা থেকে 100 টাকা রিজার্ভ রাখলাম রাখলাম আর 900 টাকা ঋণ দিলাম, তারপরে সেটা হলো 1000 টাকা। 1000 টাকা। আর লাইবিলিটি, লাইবিলিটি কি হলো? লাইবিলিটি হলো 1000 টাকা। আসলে একটু আগে কি বললাম যে মানি মাল্টিপ্লায়ার হলো 10 পেয়েছিলাম, তাহলে প্রথম 1000-এর হিসাব কিন্তু আর থাকবে না। ওই 1000 থেকে কিন্তু আমাদের ডিপোজিট, মানে ডিপোজিটটা কিন্তু ব্যাংকের জন্য লায়াবিলিটি, তাই না? আমানতটা এটা কিন্তু লায়াবিলিটি, মানে আমানত, আমানত বা বা ডিপোজিট, আমানত বা ডিপোজিট ব্যাংকের জন্য লায়াবিলিটি। সেই লায়াবিলিটি ওই 1000 টাকা থেকে সর্বোচ্চ কি বলেছি, 10,000 পর্যন্ত, 10,000 পর্যন্ত এই আমানত তৈরি করা সম্ভব, মানে লায়াবিলিটি তৈরি করা সম্ভব। আচ্ছা, লায়াবিলিটি অংশে কি থাকে? ডিপোজিট। এই ডিপোজিটটা তৈরি করা সম্ভব, তাহলে 10,000 থাকবে। আর এইখানেও রিজার্ভ আপনার সর্বোচ্চ 1,000, আর ঋণ সর্বোচ্চ 9,000, এখান থেকে সর্বোচ্চ 10,000 অ্যাসেট, মানে এটা হলো রিজার্ভ, আর এটা হলো ঋণ, মানে হলো লোন। রিজার্ভ আর লোন মিলে 10,000 টাকা, এই 10,000 টাকা হলো অ্যাসেট। আর ব্যাংকের আমানত 10,000 টাকা, এটা ব্যাংকের জন্য লায়াবিলিটি। এইটাই এটা কি হবে? এটা কিসের? ওই যে 1,000 টাকা যে প্রথম ডিপোজিট হয়েছিল, তার ইফেক্টটা এখানে ব্যালেন্স শিটে যে পড়ছে, যে আমার ডিপোজিট 10,000 টাকা, মানে ব্যাংকের জন্য সেটা লায়াবিলিটি 10,000 টাকা। আর আমার অ্যাসেট মানে হলো এখানে রিজার্ভ এবং আহ, ঋণ, যেটা লোন, লোনকে কিন্তু কনভেনশনাল সুদী ব্যাংকে অ্যাসেট হিসেবে ধরা হয়। যে কারণে আমি বারবার বলি যে 98% অ্যাসেট খারাপ, মানে কি লোন খারাপ। ইসলামী ব্যাংকে অ্যাসেট যদি লোনই হয়, তাহলে পারে অ্যাসেট, তাহলে কি ইসলামী ব্যাংকিং করলেন? তো সেটাই, লোনটা হলো এই কনভেনশনাল ব্যাংকিং এ অ্যাসেট, আর রিজার্ভটাও অ্যাসেট। এই রিজার্ভ প্লাস লোন, এটা হলো 10,000 টাকা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ওই 1,000 টাকার ইফেক্টে আমি এখন 10,000 টাকার মানি সৃষ্টি হয়ে গেছে। এইটা আমার আমানত হিসেবেও থাকছে 10,000, ঋণ এবং রিজার্ভ নিয়ে সেটাও আমার থাকছে 10,000।
এইটা দুইটা মিলে যাবে। এইভাবে ব্যাংক চলছে। এই ব্যবস্থায় অর্থনীতিতে আসলে ঋণের পরিমাণটা বাড়ে। এই ব্যবস্থায় কি হয়, একই আমানতের ভিত্তিতে বহুগুণ ঋণ সৃষ্টি হয়। অতিরিক্ত ঋণ অর্থনৈতিক বুদবুদ বা অ্যাসেট বাবল সৃষ্টি করে। কি সৃষ্টি করছে? অ্যাসেট অ্যাসেট বাবল, মানে এইরকম বল ঠাস করে একটু টোকা দিলেই ফেটে যাবে। হ্যাঁ, ফেটে যাবে, একদম চৌচির ফেটে যাবে। তারপরে প্রকৃত অর্থের চেয়ে ঋণ ভিত্তিক অর্থের পরিমাণ বেড়ে যায়। প্রকৃত অর্থের চেয়ে ঋণ ভিত্তিক অর্থের পরিমাণ বেড়ে যায় এই সিস্টেমে। প্রকৃত সম্পদ বা ব্যবসায়িক অংশীদারিত্ব ছাড়া ঋণ ভিত্তিক অর্থ সৃষ্টি অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করে দেয়। ব্যাংক ডিপোজিট ব্যবহার করে লোন ক্রিয়েট করে। ব্যাংক এই ডিপোজিট ফ্রম সেভার্স, মানে যারা সেভ করছে, টাকা সঞ্চয় করছে, তাদের ডিপোজিট থেকে লোন দেয়, আর সেই লোন থেকে আবার নতুন ডিপোজিট হয়। এইভাবে করে বলা হচ্ছে যে প্রথমে যে ডিপোজিট ক্রিয়েটস লোন, তারপরে সবগুলোতে লোন ক্রিয়েটস ডিপোজিট। এই সিস্টেমে লোন ক্রিয়েটস ডিপোজিট, লোন ক্রিয়েটস ডিপোজিট, এই জন্য লোন, এই লোন সিস্টেম ব্যাংকিং এ লোনটা এত প্রিয়। লোন ডিপোজিট ক্রিয়েট করছে, প্রথম 1,000 ঠিক আছে, সেটা সেই ডিপোজিটটা লোন ক্রিয়েট করেছে, এরপরে যত ঘটনা সব লোন ক্রিয়েটস ডিপোজিট। লোনটাই ডিপোজিট সৃষ্টি করে, ঋণটাই আমানত সৃষ্টি করে। মানে ডেট বেসড মানি ক্রিয়েশন বাস্তব সম্পদ অর্থনীতির সাথে মিসম্যাচ করে, বাস্তব অর্থনীতির সাথে মিলবে না। এটা রিয়েল ইকোনমি থেকে ডেট ইকোনমি তৈরি করে, বুম বাস্ট সাইকেল সৃষ্টি করে, বুম বাস্ট সাইকেল। ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম থেকে কি হয়, ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম থেকে আপনারা দেখবেন ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমে কি হয়। আমি একটা ডায়াগ্রামে এঁকে দেখাচ্ছি ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমে কি ঘটে। আহ দেখেন আপনারা, এই যে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংটা থেকে যেটা সৃষ্টি হয় সেটা হলো ক্রেডিট এক্সপেনশন হয়। ক্রেডিট এক্সপেনশন মানে ঋণ বর্ধিত হতে থাকে। ঋণ বর্ধিত হওয়ার ফলে কি হয়, স্পিকুলেটিভ স্পিকুলেটিভ ইকোনমি সৃষ্টি হয়। স্পিকুলেটিভ ইকোনমি কি, মানে ঠিক সন্দেহজনক, অনিশ্চিত, মানে ঠিক বোঝা যাচ্ছে না এরকম। যেমন এখনকার বাজারে, এখনকার অর্থনীতিতে ধনী লোক চেনা খুবই কঠিন। একজন ধনী লোক যে কোটি টাকার গাড়িতে চড়ছে, 10 তলার বাড়িতে থাকছে, বিশাল বিশাল প্রাসাদে থাকছে, আসলে তার ইকুইটি বা নিজের সম্পদ কতটুকু, এটা শুধু সেই জানে আর আল্লাহ জানে। হ্যাঁ, তো এই স্পিকুলেটিভ ইকোনমি সৃষ্টি হয়। আর সেখান থেকে কি হয়, ইকোনমিক ইকোনমিক ইনস্ট্যাবিলিটি, স্ট্যাবিলিটি, ইনস্ট্যাবিলিটি মানে একদম অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে। এই ইকোনমিক স্টেবিলিটি, ইনস্ট্যাবিলিটি থেকে সৃষ্টি হবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি হবে। তো এখান থেকে আমাদের বেরোতে হবে, এখান থেকে আমাদেরকে ইসলামী মডেলে যেতে হবে। ইসলামী মডেল কি বলছে? ইসলামী অর্থনীতিতে রিয়েল অ্যাসেট ব্যাকড ফাইন্যান্স কে গুরুত্ব দেওয়া হয়। রিয়েল অ্যাসেট ব্যাকড মানে সম্পদ ভিত্তিক অর্থনীতিতে গুরুত্ব দেওয়া হয়। ইসলামী ব্যাংকিং এ প্রফিট লস শেয়ারিং, রিস্ক শেয়ারিং সিস্টেম থাকতে হবে। এটাই ইকোনমি প্রিফারেবল, এটাই ইকোনমি প্রিফারেবল।
মনে রাখতে হবে। কিন্তু বর্তমান যে সিস্টেম সেটা ইনহেরেন্টলি ইন্টারেস্ট বেসড, মানে একদম ভিতর থেকে ইন্টারেস্ট বেসড। এই সিস্টেমে যাওয়াই যাবে না। এই সিস্টেম হয় ভেঙে দিতে হবে, অথবা এই সিস্টেম থেকে পুরোপুরি বেরোয় আসতে হবে। ওই মানে কিছু কিছু ঢুকলাম, কিছু বেরোলাম, কিছু সম্পর্ক রাখলাম, কিছু আছি। আসলে সম্পূর্ণটাই ইসলামী ব্যাংকিং নামে যেটা চলছে, সম্পূর্ণটাই এই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এর ওপর চলছে, এবং এটা সম্পূর্ণটাই সুদের ভিত্তিতে চলছে। ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংটাই হলো সুদের ভিত্তি। আপনি যখন ফ্র্যাকশনাল মানে আপনি একটা গাড়িতে উঠেছেন, ভুল করে যদি আপনি ধরেন ঢাকা থেকে রাজশাহী আসবেন, কিন্তু আপনি ঢাকা থেকে রাজশাহী আসার গাড়িতে বা ট্রেনে না চড়ে আপনি উঠে গেছেন সিলেটে। তো ওই ট্রেনে বসে থেকে যতক্ষণ বেশিক্ষণ বসে থাকবেন, তত বেশিক্ষণ আপনি সিলেটের দিকে মানে ভুল দিকে এগোতে থাকবেন। তো বর্তমান ইসলামী ব্যাংকিং এর নামে যেটা চলছে সেটা হলো ভুল পথ, সম্পূর্ণটা ভুল পথ। ওইখানে যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনি ভুল পথে যাবেন এবং জাহান্নামের দিকে যাচ্ছেন। মনে রাখবেন, ইসলামী ব্যাংকিং সিস্টেম শুড বি ফুল রিজার্ভ অর অ্যাসেট ব্যাকড। আপনি যখন বলছেন আমানত, তখন আপনাকে আমানতই রাখতে হবে। আর যদি বলেন বিনিয়োগ, তাহলে বিনিয়োগই রাখতে হবে। ঠিক আছে? আপনি আমানত বলছেন, কিন্তু আহ আমানত বলছেন কিন্তু আমানত রাখছেন না। এই যে এই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এ একটা ভন্ডামি আছে, একটা গোপনীয়তা আছে। সেই গোপনীয়তা কাউকে বলা হয় না। ধরে নেওয়া হয় যে কেউ সবাই একসাথে টাকা তুলতে আসবে না। কারণ সবাই যদি একসাথে টাকা তুলতে আসে, কারণ ডিপোজিট আছে তো 10,000, ওই 1,000 ডিপোজিট হলো আসল ডিপোজিট। বাকি বাকি যে 10,000 ডিপোজিট, সেইটা কিন্তু আপনি আর 9,000 আর দিতে পারবেন না। দিতে পারবেন 1,000। 1,000 আপনার কাছে আছে। তো 1,000 আপনার কাছে আছে, সেটা আপনি দিতে পারছেন। আর 9,000 যদি চলে আসে আপনার কাছ থেকে ডিপোজিট নিতে, তাহলে ব্যাংক ধসে পড়বে। তখন ব্যাংক আর দিতে পারবে না। তখন বলবে যে ব্যাংকে আপাতত কি হয়েছে, আহ, তারল্য সংকট হয়েছে। তারল্য সংকট ব্যাংকে চলতেই থাকবে। তারল্য সংকট চলতেই থাকবে। এর থেকে মুক্তির কোনো উপায় নাই, যতক্ষণ পর্যন্ত আপনি সত্যিকারের ইসলামী ব্যাংকিং এ না আসবেন। ইসলামী ব্যাংকিং এ বলা হচ্ছে যে যখন আপনি প্রথম হলো সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে। সত্য কথা বলতে হবে, মুনাফিকি করা যাবে না। আপনি যখন বলছেন এটা আমানত, যদি আমানত হিসাবে নেন, তাহলে এটা আমানত হিসাবেই রাখতে হবে। এইটার কোনো ফ্র্যাকশনাল রিজার্ভ, ঠিক আছে? এই যে 10% রিজার্ভ রেখে, হ্যাঁ, বাকিটা ঋণ দিবেন, বাকিটা এই 90% এন্ড 90% ঋণ দিবেন, এটা কিন্তু মানে মিথ্যা কথা বলছেন, আপনি মুনাফিকি করছেন। দ্বিতীয়ত, আপনার উচিত আসলে বিনিয়োগ করা। আপনি টাকা জমানোর এই সিস্টেমে যাবেন কেন? আপনি করবেন বিনিয়োগ, ইনভেস্টমেন্ট করবেন, প্রকৃত ইনভেস্টমেন্ট করবেন। ইনভেস্টমেন্ট থেকে যে লাভ হবে সেটা ভাগাভাগি করবেন রেশিও অনুযায়ী। কাস্টমার ইসলামী ব্যাংকে যাবে, ইসলামী ব্যাংক বিজনেস করবে, সেখান থেকে প্রফিট লস অথবা লস শেয়ার হবে, সেখান থেকেই আমাদের টাকা ভাগাভাগি। এটাই। তো ইসলামী ব্যাংকে আসলে এই ধরনের আমরা ইসলামী ব্যাংকের একটা ডায়াগ্রাম আপনাদের দেখাই। সেটা হলো, ইসলামী ব্যাংকেও কেউ গেল এই 1,000 টাকা নিয়ে, 1,000 টাকা নিয়ে। তো কি হবে তাহলে? 1,000 টাকা, ধরেন এ, পার্সন এ, মিস্টার এ গেল ইসলামী ব্যাংকে। তাহলে ইসলামী ব্যাংক কি করবে? অ্যাসেট কিনবে, অ্যাসেট অথবা বিনিয়োগ করবে, মানে ইনভেস্ট করবে, ইনভেস্ট করবে, ইনভেস্ট করে, ইনভেস্ট করার মানেই তো বিজনেসে যাচ্ছে। সেই 1,000 টাকা কিন্তু কোথায় বিজনেস করবে তার কিন্তু হদিস থাকবে। ঠিক আছে? হিসাব নিকাশে থাকবে যে এই 1,000 টাকা এই অ্যাসেট কেনা হয়েছে, অথবা এখানে ইনভেস্ট করা হয়েছে। তো যদি অ্যাসেট কিনে বা ইনভেস্ট করে, সেটা তো আবার টাকাটা মানে পণ্য বিক্রি অথবা সেবা বিক্রির মাধ্যমে বাজারে গেল। ধরে নিলাম এইটা মিস্টার বির কাছে এই 1,000 টাকা পৌঁছে গেছে পণ্য বিক্রির মাধ্যমে। ধরে নিলাম যে মানে গাণিতিক সূত্রের স্বার্থে ধরে নিলাম 1,000 টাকা সে খরচ না করে সম্পূর্ণটাই আবার ইসলামী ব্যাংকে নিয়ে আসে।
তাহলে মিস্টার বি ডিপোজিট করলো 1,000 টাকা। এখান থেকে আবার এই অ্যাসেট হলো বা ইনভেস্টমেন্ট হলো 1,000 টাকা, আবার মিস্টার সি পেল এবার এই টাকা পণ্য বিক্রয়ের মাধ্যমে, পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে 1,000 টাকা মিস্টার সি পেল। সে আবার ইসলামী ব্যাংকে আসলো, মিস্টার সি ডিপোজিট করলো 1,000। আবার সেটা অ্যাসেট বা ইনভেস্টমেন্ট হবে, কিন্তু ওইখানে যে 1,000 টাকা থেকে 10,000 টাকা হচ্ছে, ওইখানে কিন্তু হদিস নাই যে আপনার টাকা কই। এখানে কিন্তু হদিস আছে। ইসলামী ব্যাংকের সিস্টেমে আপনার এই 1,000 টাকা এখানে আছে, এই 1,000 টাকা আরেক জায়গায় আছে, এই 1,000 টাকা আরেকটা সম্পদে আছে। মানে অ্যাসেট এ, অ্যাসেট বি, অ্যাসেট সি, অথবা ইনভেস্টমেন্ট এ, ইনভেস্টমেন্ট বি, ইনভেস্টমেন্ট সি হিসেবে আপনি আইডেন্টিফিকেশন করতে পারবেন। এখানে কোনো মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ নাই। এখানে এই সিস্টেমে, ইসলামী ব্যাংকিং সিস্টেমে সম্পূর্ণটা স্বচ্ছ, পরিষ্কার ধারণার মধ্যে থাকবে। মানে কথা যেমন কাজ তেমন। মিস্টার এ যে 1,000 টাকা মানে ব্যাংকে বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগটা কোথায় আছে সেটা আপনি বলে দিবেন, এই যে আপনার বিনিয়োগ। মিস্টার বি যে 1,000 টাকা ব্যাংকে বিনিয়োগ করেছে, সেটা আপনি বলে দিবেন, এই যে আপনার বিনিয়োগ। মিস্টার সি যে 1,000 টাকা বিনিয়োগ করেছে, আপনি বলে দিতে পারবেন, এই যে আপনার বিনিয়োগ। এটাই হলো ইসলামী ব্যাংক। ওই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের মধ্যে আপনি যাবেন না। এটা যাওয়া সম্ভব না যদি প্রকৃত ইসলামী ব্যাংকিং করেন। কোন রকম মিথ্যা, কোন রকম মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মুনাফিকি করা যাবে না। আপনাকে বুঝতে হবে পার্থক্যটা কি। ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং ইন্টারেস্ট ভিত্তিক, আর ইসলামিক মডেলটা হলো প্রফিট লস শেয়ারিং। ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং ক্রেডিট এক্সপেনশন করে, আর ইসলামিক মডেল অ্যাসেট ব্যাকড, মানে অ্যাসেট বাড়ায়, অ্যাসেট বৃদ্ধি করে, অ্যাসেটের মাধ্যমে হয়। ব্যাংক আর এই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, ব্যাংক অ্যাবজর্ব করে বা হিডেন রাখে, গোপন রাখে। এটা নিজেদের মধ্যে মেকানিজম বিভিন্ন রকম, এই মেকানিজমের জন্য ব্যাংকিং এর ওপর অনার্স ডিগ্রি করতে হচ্ছে, কিন্তু ওই অনার্স ডিগ্রি সব মিথ্যা ডিগ্রি। মিথ্যা কথা শেখানোর জন্য 4 বছর 5 বছর আমরা বিনিয়োগ করছি শুধুমাত্র এই ধরনের কথা শেখার জন্য। ওখান থেকে বেরোতে হবে। আমরা ইসলামিক মডেলে যদি যাই তাহলে শেয়ার, শেয়ার্ড হবে সবকিছু, মানে অংশীদারিত্বের ভিত্তিতে। ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এর ডেট বেসড, মানে ঋণ ভিত্তিক। আর ইসলামিক মডেল হলো রিয়েল ইকোনমি বেসড। রিয়েল ইকোনমি, প্রকৃত ইকোনমি, ওই বাবল ইকোনমি না, প্রকৃত ইকোনমি, যে মানে টোকা লাগলেই ফেটে যাবে না। ইসলামী ইকোনমিক সিস্টেম কখনোই ক্রাইসিসে পড়বে না, প্রাকৃতিক দুর্যোগ না আসা পর্যন্ত। ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং আধুনিক ইন্টারেস্ট বেস সিস্টেমের ব্যাংকিং এর মূল ভিত্তি। এখান থেকে বেরোতে হবে, এই সিস্টেম পরিবর্তন করতে হবে, নতুন সিস্টেম আনতে হবে, স্ট্রাকচার পরিবর্তন করতে হবে, ফাউন্ডেশন পরিবর্তন করতে হবে। যেখানে আমানত হিসাবে টাকা নিলে, যদি আমানত হিসাবে টাকা নেওয়া হয় তাহলে আমানত হিসাবে রক্ষিত রাখতে হবে। আর যদি বিনিয়োগ হিসাবে নেওয়া হয় তাহলে সত্যিকারের বিনিয়োগ করতে হবে, লাভ ক্ষতি পূর্ব নির্ধারিত হারে ভাগাভাগি করতে হবে। এভাবে আমাদেরকে ইসলামী মডেল প্রতিষ্ঠিত করতে হবে। ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংটা আমার মনে হয় আমি আমার লেকচারে বোঝাতে সক্ষম হয়েছি। এরপরেও যদি আপনি বুঝতে বা কোনো জায়গায় সমস্যা হয়, কমেন্ট বক্সে একটু লিখে দিন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক বাটন চাপেন, এবং পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে চেপে রাখুন। আর ভিডিওটা অন্যদেরকে শেয়ার করুন, ইসলামী ব্যাংকিং আন্দোলনে জয়েন করুন। আমাদেরকে প্রকৃত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে। তো এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।